মধ্যপ্রাচ্যের নতুন নতুন ফ্রন্টে চড়াচ্ছে সংঘাত। হামলার জবাবে কুয়েত জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত। ইরানের চীনা অস্ত্র সরবরাহের খবর নাকচ জানালো বেইজিং। গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস। ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। ঐতিহাসিক পদক্ষেপ বলছেন ট্রাম্প। ইউক্রেন জুড়ে রাশিয়ার নজিরবিহীন হামলা, শিশুসহ নিহত অন্তত ৯। ড্রোন ছুড়ে মস্কোতে জবাব কিয়েভের। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির। মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতাসি মহলে ঢুকছে প্রায় ৫,০০০ অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ চেষ্টার সময় ১৮ জনের মৃত্যু। সীমান্তে সেনা মোতায়েন। গত ৬ জুলাই গাজায় নিজেদের নেতৃত্বাধীন প্রশাসনিক সংস্থা বিলুপ্তির ঘোষণা দেয় হামাস। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে প্রায় ২ দশকের হামাসের শাসনের অবসান ঘটে। এবার গাজায় সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রুথ সোশ্যাল দেওয়া পোস্টে একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা আর বাস্তবতার মাঝের ব্যবধানটা যে কত কম তা হাড়ে হাড়ে টের পেল কিয়েভ। এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র আর প্রায় ২৮০টি ড্রোনের তাণ্ডব। ইউক্রেন জুড়ে রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আঘাত। গভীর রাতে প্রথম বিস্ফোরণের কান ফাটা শব্দ, আর ঠিক ৩.৫ ঘন্টা পর দ্বিতীয় ধামাকা। ধ্বংসস্তূপের নিচে আঁকড়ে ধরে থাকা পুতুলের অংশ আর ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় থাকা শরীরের টুকরোগুলো তখনও চিনতে পারছে না কেউ। পুতিনের এক রাতের প্রতিশোধের ভয়াল মিসাইল আর ড্রোন বৃষ্টিতে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একের পর এক পরিবার। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। স্থানীয় সময় রাত ১:০৮ কেঁপে ওঠে কিয়েভ। তারপর ভোর ৩:৫০ দ্বিতীয় দফার বিস্ফোরণ। হামলার ঢেউ ছড়িয়ে পড়ে কিয়েভ লবির পোলতাভায়। নিহত হন অন্তত ৯ জন, আহত হন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলেনস্কির নিজ শহর ক্রিভিরি সংলগ্ন এলাকায়। রাসুদন গ্রামে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়লে একটি বাড়ি এতটাই বিধ্বস্ত হয় যে ধ্বংসাবশেষে পাওয়া দেহের অংশগুলো শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন পড়ে। একই পরিবারের ৬ জন নিহত হন, যাদের মধ্যে ৩টি শিশু। আরও ৫ শিশু নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। কিয়েভ থেকে লভিভ, ক্রিভিরি কিংবা পোলতাভা সবখানেই এক রাতের তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত ১৩ জন, আহত ১৫০ শতাধিক। দীর্ঘ ১ বছর পর রাশিয়া আবার উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করল বলে নিশ্চিত করেছেন সমরবিদেরা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী ৫৫টি ক্ষেপণাস্ত্র ও ২৬৫টি ড্রোন ভূপাতিত করলেও ৯টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ঠেকানো গেছে মাত্র একটি। এখানেই ধরা পড়ে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর প্যাট্রিয়ট ব্যবস্থা থাকলেও এর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট চলছে। জেলেনস্কির অভিযোগ, পশ্চিমা সহায়তা ও অ্যান্টি ব্যালিস্টিক অস্ত্র পৌঁছাতে দেরি হওয়াতেই বাড়ছে প্রাণহানি। লভিভে একটি আবাসিক ভবনে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র এসে পড়লে একটুর জন্য বড় বিপর্যয় এড়ায়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্কুল ও কিন্ডারগার্টেন। তবে হামলায় কাঁপছিল পুরো সীমান্ত। ক্ষেপণাস্ত্রের ঝড়ে কেঁপে উঠল মধ্যপ্রাচ্য। কুয়েতের আকাশে যুদ্ধের কালো মেঘ। মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ভয়ঙ্কর হামলা। তাহলে কি পাল্টা আঘাতের দাপটে যুদ্ধের হিসাবই বদলে যাচ্ছে? রাতের আকাশে হঠাৎ বিকট শব্দ, চারদিকে সতর্ক সংকেত, মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা যেন আবারও বিস্ফোরণের দ্বার প্রান্তে। ইরান বলছে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত হানে ঘাঁটিতে। আগুন ধরে যায় 2টি ড্রোন হ্যাঙ্গারে। ধ্বংস হয় সামরিক বিমান ও হেলিকপ্টারের জ্বালানি সংরক্ষণের একটি স্থাপনা। বাস্তবতার মাঝে ব্যবধানটা যে কত কম তা হাড়ে হাড়ে টের পেল কিয়েভ। এক রাতে ৭০টি ক্ষেপণাস্ত্র আর প্রায় ২৮০টি ড্রোনের তাণ্ডব। ইউক্রেন জুড়ে রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আঘাত। গভীর রাতে প্রথম বিস্ফোরণে কান ফাটা শব্দ, আর ঠিক ৩.৫ ঘন্টা পর দ্বিতীয় ধামাকা। ধ্বংসস্তূপের নিচে আঁকড়ে ধরে থাকা পুতুলের অংশ আর ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় থাকা শরীরের টুকরোগুলো তখনও চিনতে পারছে না কেউ।
আশঙ্কা আর বাস্তবতার মাঝের ব্যবধানটা যে কত কম তা হাড়ে হাড়ে টের পেল কিয়েভ। এক রাতে 70টি ক্ষেপণাস্ত্র আর প্রায় 280টি ড্রোনের তাণ্ডব ইউক্রেন জুড়ে রাশিয়ার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় আঘাত। গভীর রাতে প্রথম বিস্ফোরণের কান ফাটা শব্দ, আর ঠিক 3.25 ঘন্টা পর দ্বিতীয় চেবাকা। ধ্বংসস্তূপের নিচে আঁকড়ে ধরে থাকা পুতুলের অংশ আর ফরেনসিক পরীক্ষার অপেক্ষায় থাকা শরীরের টুকরোগুলো তখনও চিনতে পারছে না কেউ। পুতিনের এক রাতের প্রতিশোধের ভয়াল মিসাইল আর ড্রোন বৃষ্টিতে মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল একের পর এক পরিবার। অথচ মাত্র কয়েক ঘন্টা আগেই আগাম সতর্কবার্তা দিয়ে রেখেছিলেন জেলেনস্কি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। স্থানীয় সময় রাত 1:08 কেঁপে ওঠে কিয়েভ। তারপর ভোর 3:50 দ্বিতীয় দফার বিস্ফোরণ। হামলার ঢেউ ছড়িয়ে পড়ে কিয়েভ লবি পোলদাভায়। নিহত হন অন্তত 9 জন, আহত হন বহু মানুষ। সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় জেলেনস্কির নিজ শহর ক্রিভিরি সংলগ্ন এলাকায়। রাসুদন গ্রামে উত্তর কোরিয়ার তৈরি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়লে একটি বাড়ি এতটাই বিধ্বস্ত হয় যে ধ্বংসাবশেষে পাওয়া দেহের অংশগুলো শনাক্ত করতে ফরেনসিক পরীক্ষার প্রয়োজন পড়ে। একই পরিবারের 6 জন নিহত হন, যাদের মধ্যে 3টি শিশু। আরো 5 শিশু নিখোঁজ থাকার খবর পাওয়া যায়। কিয়েভ থেকে লভিভ, ক্রিভিরি কিংবা পোলতাভা সবখানেই এক রাতের তাণ্ডবে নিহত হয়েছেন অন্তত 13 জন, আহত 1.5 শতাধিক। দীর্ঘ 1 বছর পর রাশিয়া আবার উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো বলে নিশ্চিত করেছেন সমরবিদেরা। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী 55টি ক্ষেপণাস্ত্র ও 265টি ড্রোন ভূপাতিত করলেও 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ঠেকানো গেছে মাত্র একটি। এখানেই ধরা পড়ে ইউক্রেনের সবচেয়ে বড় দুর্বলতা। রাশিয়ার দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর প্যাট্রিয়ট ব্যবস্থা থাকলেও এর ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট চলছে। জেলেনস্কির অভিযোগ, পশ্চিমা সহায়তা ও অ্যান্টি ব্যালিস্টিক অস্ত্র পৌঁছাতে দেরি হওয়াতেই বাড়ছে প্রাণহানি। লভিভে একটি আবাসিক ভবনে অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র এসে পড়লে একটুর জন্য বড় বিপর্যয় এড়ায়, কিন্তু ক্ষতিগ্রস্ত হয় স্কুল ও কিন্ডারগার্টেন। তবে হামলায় কাঁপছিল পুরো সীমান্ত। তুরস্ক থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতাসি মহলে ঢুকছে প্রায় 5,000 অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ চেষ্টার সময় 18 জনের মৃত্যু হয়েছে। উন্নত জীবনযাপন, আর্থিক সচ্ছলতা কিংবা উচ্চশিক্ষার আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে পাড়ি জমায়। তাদের অন্যতম আকর্ষণ সেনগেন অঞ্চল। সেখানে একটি ভিসা পেলেই সেনগেন সদস্যভুক্ত 29টি দেশে অবৈধে যাতায়াত করা যায়। তবে বৈধ পথের পাশাপাশি সম্প্রতি বছরগুলোতে অবৈধভাবে ইউরোপের প্রবেশের প্রবণতাও উদ্বেগজনক হারে বাড়ছে। বিস্তারিত প্রতিবেদনে। উন্নত জীবনযাপন, আর্থিক সচ্ছলতা কিংবা উচ্চশিক্ষার আশায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ ইউরোপে পাড়ি জমায়। তাদের অন্যতম আকর্ষণ সেনগেন অঞ্চল। সেখানে একটি ভিসা পেলেই সেনগেন সদস্যভুক্ত 29টি দেশে অবাধে যাতায়াত করা যায়। তবে বৈধ পথের পাশাপাশি সম্প্রতি বছরগুলোতে অবৈধভাবে ইউরোপে প্রবেশের প্রবণতাও উদ্বেগজনক হারে বাড়ছে। আফ্রিকা মহাদেশে অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতা ইউরোপীয় ইউনিয়নে আফ্রিকার সঙ্গে থাকা মাত্র 2টি স্থলসীমার একটি। ভৌগোলিক অবস্থানের কারণে এটি দীর্ঘদিন ধরে ইউরোপে প্রবেশের আশায় থাকা আফ্রিকান অভিবাসীদের অন্যতম প্রধান প্রবেশদ্বার হিসেবে পরিচিত। সম্প্রতি স্পেনের সর্বোচ্চ আদালত রায় দিয়েছে সিউতা বা স্পেনের আরেকটি উত্তর আফ্রিকান ছিটমহল মেলিলায় পৌঁছানোর চেষ্টাকালে সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। বিশেষজ্ঞদের মতে এই রায়ের পর থেকেই মরক্কো থেকে সিউতায় অভিবাসী প্রবেশের চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার 30 জুলাই কয়েক ঘন্টার মধ্যে হাজারো অভিবাসী সমুদ্র পথে সাঁতরে সীমান্তের পাথরের বাঁধ ঘুরে এবং সীমান্তের বেড়া অতিক্রম করে সিউতায় প্রবেশ করেন। স্থানীয় স্প্যানিশ টেলিভিশনের তথ্য অনুযায়ী প্রায় 2 থেকে 3 হাজার অভিবাসী সিউতায় ঢুকেছেন, যদিও রয়টার্স এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
এর আগে সিওতার আঞ্চলিক সরকারের প্রধান হুয়ান হেসুন ভিভাস জানিয়েছিলেন মাত্র কয়েকদিনের মধ্যেই সমুদ্রপথে ১৫০০-এর বেশি অভিবাসী শহরটিতে প্রবেশ করেছে। সর্বশেষ এই ঢলের ফলে সিওতার অভিবাসী গ্রহণ কেন্দ্রগুলো ধারণ ক্ষমতার অনেক বেশি চাপ পড়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতিকে সংকটজনক আখ্যা দিয়ে স্পেনের কেন্দ্র সরকারের কাছে অতিরিক্ত জনবল, নিরাপত্তা ও মানবিক সহায়তা চেয়েছে। অভিবাসীদের এই ঝুঁকির যাত্রায় প্রাণহানির ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে সমুদ্রপথে সিওতায় পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। আঞ্চলিক সরকারি তথ্য অনুযায়ী গত ১ বছরে এই রুটে সমুদ্রে প্রায় ৬০০টি মরদেহ উদ্ধার বা শনাক্ত করা হয়েছে, যা এই পথের ভয়াবহ ঝুঁকির বাস্তব চিত্র তুলে ধরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন সরকার অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের পাশাপাশি সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পরিস্থিতি পরিচালনার জন্য প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সিওতা সফরের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। পুরো ভারত এখন উত্তাল। রাজধানী দিল্লি জুড়ে বিরাজ করছে এখন এক থমথমে পরিস্থিতি। রক্ত, ধোঁয়া আর কান্নায় ঢেকে গেছে দিল্লি। দেশটিতে ছাত্র আন্দোলন পৌঁছে গেছে সড়ক থেকে সংসদ পর্যন্ত। পার্লামেন্টের খুব কাছেই ছড়িয়ে আছে রক্তের দাগ, উল্টে পড়ে থাকা ব্যারিকেড, ভাঙা কাঁচ, ছেঁড়া জামা, হারিয়ে যাওয়া স্যান্ডেল আর স্কার্ফ। প্রতিটি বস্তু যেন বলে দিচ্ছে এখানে শুধু একটি বিক্ষোভ হয়নি, ভেঙে পড়েছে লাখো তরুণের স্বপ্ন, ক্ষোভ আর বিশ্বাস। এই লড়াই থামাতে টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর কঠোর পুলিশি অভিযানে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো নয়াদিল্লি। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার হাজার হাজার শিক্ষার্থী রাজধানীর পার্লামেন্ট স্ট্রিট ও কন্ট প্লেসে বিক্ষোভ করেন। আন্দোলনকারীদের একটি বড় অংশ পার্লামেন্টের কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়। এই ক্ষোভের পেছনে রয়েছে গত ২ মাস ধরে জমে থাকা বিস্ফোরণ, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় জালিয়াতি, ভুল মূল্যায়ন। এসব ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। অনেকেই উত্তরপত্রের কপি চেয়ে দেখেছেন, তাদের নম্বরই ভুলভাবে দেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস কেলেঙ্কারিকে কেন্দ্র করে অন্তত ২০ জনের বেশি শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও দেশজুড়ে শোক ও ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এত কিছুর পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। যখন রাজপথে টিয়ার গ্যাসের ধোঁয়া আর আহত শিক্ষার্থীদের আর্তনাদ, তখন খুব কাছেই পার্লামেন্টে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় তাকে। এ দৃশ্য আন্দোলনকারীদের ক্ষোভ আরও উস্কে দেয়। মঙ্গলবার সেই ক্ষোভ নতুন মাত্রা পায়। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন। তার সঙ্গে যোগ দেন কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যরাও। সেখান থেকে তিনি দেশ জুড়ে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এদিকে বিশ্লেষকদের মতে শিক্ষার্থীদের দাবি আদায় সহজ হবে না, তবে সরকারের জবাবদিহিহীন অবস্থান এবং পুলিশের কঠোর দমন পীড়ন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দীর্ঘদিনের সেই অভিযোগকে আবারও সামনে এনে দিয়েছে। গণতান্ত্রিকভাবে নির্বাচিত হলেও তিনি ক্রমেই কর্তৃত্ববাদী শাসনের পথে হাঁটছেন। লাদাখের পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুককে জোরপূর্বক আন্দোলন স্থল থেকে সরিয়ে নেয়ার পর থেকেই মোদীর পদত্যাগের দাবিতে আন্দোলন আরও তীব্র হয়। সোমবার মধ্য নয়াদিল্লি জুড়ে বারবার ধ্বনিত হয় মোদী পদত্যাগ করো স্লোগান। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী, যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারেনি। প্রশ্ন এখন একটা, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকি লিখে? ভারতের রাজধানী দিল্লিতে সোমবার ছিল এক উত্তপ্ত দিন। সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি বা সিজেপি। আন্দোলনকারীদের মূল দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য ন্যায় বিচার। হাজার হাজার বিক্ষোভকারী সংসদের দিকে এগোতে শুরু করলে দিল্লির পুলিশ শহরের বিভিন্ন এলাকায় ব্যারিকেড বসায়। বহু জায়গায় ইন্টারনেট পরিষেবা সীমিত করা হয়। সংসদের আশেপাশে জারি করা হয় নিষেধাজ্ঞা।
তারপরও এগিয়ে যান আন্দোলনকারীরা। এক পর্যায়ে পুলিশ মিছিল থামাতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং 70 জনেরও বেশি আন্দোলনকারীকে আটক করা হয়। এই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ মুখ হলেন পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। তিনি অনশন চালিয়ে যাচ্ছেন এবং জানিয়েছেন সংসদ সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত তিনি অনশন ভাঙবেন না। হাসপাতাল থেকেই তিনি আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে সরকারের পক্ষ থেকেও প্রথমবারের মতো আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা সিজেপির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন, কিন্তু বৈঠক শেষে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন তাদের 3টি মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না। And that Sonam Wangchuk, who underwent to the protest, peaceful protest, he was forcefully removed from the protest place and was admitted to the hospital. स्टूडेंट अनशन कर रहे हैं, उनके ऊपर लाठीचार्ज करना ये काफी। শুধু রাজপথেই নয়, এই আন্দোলন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছে। কয়েক মাস আগেও ব্যঙ্গাত্মক অনলাইন উদ্যোগ হিসেবে শুরু হওয়া ককরোচ জনতা পার্টি এখন লাখো তরুণের ক্ষোভের প্রতীক হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এনপিআর, বিবিসি, এএফপি সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে দিল্লিতে এটি অন্যতম বড় যুব নেতৃত্বাধীন বিক্ষোভ। তবে সরকার এখনো তাদের অবস্থানে অনড়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের কোনো ইঙ্গিত দেননি। একটি ব্যঙ্গাত্মক নাম থেকে শুরু হওয়া আন্দোলন আজ ভারতের রাজনীতির আলোচনার কেন্দ্রে। প্রশ্ন এখন, সরকার কি আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি এই ছাত্র যুব আন্দোলন আরো বড় রাজনৈতিক চ্যালেঞ্জে রূপ নেবে? দিল্লির রাজপথে শুরু হওয়া এই লড়াই এখন শুধু একটি আন্দোলনের গল্প নয়, বরং ভারতের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ, শিক্ষা ব্যবস্থা এবং রাজনৈতিক জবাবদিহির এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। শাহিন রহমান, নজর টেলিভিশন, নিউজ ডেস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি হুমকি দিয়েছেন ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় অনেক ভারী হামলা চালানো হবে। আর ঠিক সেই হুমকির পরই এলো তেহরানের পাল্টা বার্তা, যে বার্তা শুধু ওয়াশিংটনের জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই এক ভয়ঙ্কর সতর্ক সংকেত। ইরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, তাদের পারমাণবিক কিংবা অন্য কোনো সংবেদনশীল স্থাপনায় হামলা হলে আমেরিকার স্বার্থ, আমেরিকার ঘাঁটি এবং আমেরিকার মিত্র দেশগুলো কিছুই ইরানের আঘাত থেকে রেহাই পাবে না। এই হুঁশিয়ারি এসেছে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় কমান্ড খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স থেকে। তাদের বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি এমন হামলা চালায় তাহলে সেটিকে পুরো পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ বিস্তারের ঘোষণা হিসেবে দেখা হবে, আর তার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দেবে শক্তিশালী পাল্টা আঘাত। এরই মধ্যে ইরানের আইআরজিসি অপারেশন নাসর 2 এর নতুন ধাপে কুয়েতের আলী আল সালেম ঘাঁটির আশেপাশে একটি আগাম সতর্কীকরণ রাডার, একটি ট্যাকটিক্যাল রাডার কমপ্লেক্স এবং মুবিয়ান দ্বীপের আরেকটি রাডার ব্যবস্থা অকার্যকর করে দিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী এসব অভিযান এখনো শেষ হয়নি, বরং সামরিক অভিযান আরও চলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেমে নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, টানা 11 রাতের মতো তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এসব হামলার উদ্দেশ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইরানের হুমকি কমিয়ে আনা, যদিও এসব হামলা কোনোভাবেই ইরানকে বাগে আনতে পারেনি। 47 years trying to hide their missiles under mountains, just like they're... এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে প্রায় $37.5 বিলিয়ন। একই সঙ্গে পেন্টাগন জানিয়েছে, জুলাইয়ের শুরু থেকে ইরান সংক্রান্ত সংঘাতে প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছে। পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে কূটনৈতিক অঙ্গনেও। ইরান বুলগেরিয়াকে সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রকে যদি নিজেদের ঘাঁটি ব্যবহার করতে দেওয়া হয় তাহলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে সেটিও আগ্রাসনের অংশ হিসেবে বিবেচিত হবে। একই সময়ে ফ্রান্সের সঙ্গেও কূটনৈতিক উত্তেজনা বেড়েছে, আর হরমুজ প্রণালী ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সব মিলিয়ে বার্তাটা পরিষ্কার, ট্রাম্পের হুমকির জবাবে ইরান শুধু পাল্টা জবাব দেয়নি, বরং ঘোষণা দিয়েছে আরো বড় প্রতিক্রিয়া। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের উপস্থিতি হুমকির মুখে ফেলবেন, নাকি কূটনীতির আলোকে বন্ধ করবেন সেই আগুন যা অনেকদিন ধরেই দাও দাও করে জ্বলছে? পুরো বিশ্বের নজর এখন সেদিকেই।
মুহুর্মুহু হামলা পাল্টা হামলায় এক নজিরবিহীন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে মার্কিন ইরান যুদ্ধ। এমন সময় চরম হুঁশিয়ারির আরও একটি তীর ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার টার্গেট ইরানের রহস্যময় পর্বত পিক্যাক্স মাউন্টেন। তেহরান থেকে 220 কিলোমিটার দক্ষিণে জাগ্রস পর্বতমালায় সমুদ্রপৃষ্ঠের 1600 মিটার উঁচুতে অবস্থিত এই পাহাড়, যার ভেতরে রয়েছে দুটি ভূগর্ভস্থ টানেল কমপ্লেক্স। মাটির প্রায় 2000 ফুট গভীরে নিরেট গ্রানাইট কেটে তৈরি এই টানেলগুলো ধ্বংস করা মার্কিন অস্ত্রাগারের সবচেয়ে শক্তিশালী টানেল বিধ্বংসী বাংকার বাস্টারেরও ক্ষমতার বাইরে। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এই কেন্দ্রে কেবলমাত্র উন্নত মানের সেন্ট্রিফিউজ অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র তৈরি ও সংযোজনের দাবি করে আসলেও গোপনে এখানে ইউরেনিয়াম সমৃদ্ধ প্ল্যান্ট নির্মাণ করছে তেহরান, এমন অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। পর্বতটিতে চলমান গতিবিধির উপর কড়া নজর রাখার এবং খুব শিগগিরই আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাদের পারমাণবিক পরিস্থিতির অবস্থা বেশ নাজুক, তবুও পিক্যাক্স মাউন্টেনের দিকে লক্ষ্য রাখা হচ্ছে। প্রতিবারই এটি সম্পর্কে শুনি এবং বিষয়টি উড়িয়ে দেই। খুব শিগগিরই পিক্যাক্সে আঘাত হানতে পারি আমরা। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রকাশিত সাম্প্রতিক তথ্যে জানা গেছে, দুর্ভেদ্য এই সুড়ঙ্গের প্রবেশপথ আরও শক্তিশালী ও উন্নত করছে তেহরান। পুরোদমে চলছে ভেতরের খনন কাজও। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভূগর্ভস্থ কেন্দ্রটিকে অন্যতম সুরক্ষিত স্থাপনা হিসেবে বর্ণনা করেছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনে পিক্যাক্সকে ইরানের কৌশলগত ব্যাকআপ বলে মন্তব্য পশ্চিমাদের। এই ছিল আজকের সব সংবাদগুলো। সংবাদ শেষ করবো, তবে যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। মধ্যপ্রাচ্যের নতুন নতুন ফ্রন্টে ছড়াচ্ছে সংঘাত। হামলার জবাবে কুয়েত জর্ডানে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত। ইরানের চীনা অস্ত্র সরবরাহের খবর নাকচ জানালো বেইজিং। গাজাবাসীকে বাঁচাতে অস্ত্র ছাড়তে রাজি হামাস। ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি সেনা। ঐতিহাসিক পদক্ষেপ বলছেন ট্রাম্প। ইউক্রেন জুড়ে রাশিয়ার নজিরবিহীন হামলা, শিশুসহ নিহত অন্তত 9। ড্রোন ছুড়ে মস্কোতে জবাব কিয়েভের। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ জেলেনস্কির। মরক্কো থেকে সাগর পাড়ি দিয়ে স্পেনের সেউতাসি মহলে ঢুকছে প্রায় 5000 অবৈধ অভিবাসী। অনুপ্রবেশ চেষ্টার সময় 18 জনের মৃত্যু, সীমান্তে সেনা মোতায়েন।